সবাইকে স্বাগত। মার্ক্সীয় দর্শনের অনলাইন প্রশিক্ষণ ও পাঠ নিতে আগ্রহীদের জন্য ছোট ছোট প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে দ্বান্দ্বিক বস্তুবাদ নিয়ে কথা বলা শুরু করেছি। তৃতীয় ক্লাসে বস্তুবাদ ও ভাববাদ নিয়ে আলোচনা করেছি। বস্তুবাদ ও ভাববাদ সম্বন্ধে জানার পর একটি বড় প্রশ্ন থেকে যায়, বস্তুবাদ ও ভাববাদের বাইরে তৃতীয় কোনো দার্শনিক মত থাকতে পারে কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ চতুর্থ ক্লাসে বস্তুবাদ ও ভাববাদের বাইরে তৃতীয় কোনো দার্শনিক মত থাকা সম্ভব কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। বস্তুবাদ ও ভাববাদ থেকে পৃথক অন্য কোনো দার্শনিক মতের থাকা না থাকা নিয়ে বুঝে বা না বুঝে এবং অনেক সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্ক সৃষ্টি করা হয়। এই প্রসঙ্গে দার্শনিক মত দুই ভাগে বিভক্ত, এক দ্বৈতবাদ এবং দুই অদ্বৈতবাদ। প্রথমে দেখা যাক দ্বৈতবাদ বা ডুয়েলিজম কি। যে মতবাদে বস্তুগত ও ভাবগত এই উভয় নীতির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয় তাকে বলা হয় দ্বৈতবাদ বা ডুয়েলিজম। এই মতবাদকে দেখানোর চেষ্টা করা হয় বস্তুবাদ ও ভাববাদের মাঝামাঝি একটা কিছু হিসেবে। এ মতবাদে বস্তু ও চৈতন্যকে দুটি স্বতন্ত্র মূল উৎস হিসেবে গণ্য করা হয়। দ্বৈতবাদের সবচেয়ে পরিচিত রূপগুলিতে চৈতন্য ও বস্তুকে বা আত্মা ও দেহকে পৃথক ও স্বাধীন বাস্তবতা হিসেবে ধরা হয়। দ্বৈতবাদের অনুসারী প্লেটো আত্মা ও দেহকে পৃথক মনে করতেন। তার মতে আত্মা উচ্চতর ও চিরন্তন, দেহ ক্ষণস্থায়ী। আধুনিক দ্বৈতবাদের সবচেয়ে পরিচিত প্রবক্তা রেনে দেকার্ত। তিনি বিস্তৃত ভৌত পদার্থ ও চিন্তাশীল সত্তা এই দুই ধরনের সত্তার কথা বলেছিলেন। বহু ধর্মীয় দর্শনেও দ্বৈতবাদী প্রবণতা দেখা যায়। সেখানেও বলা হয় আত্মা ও শরীর, জাগতিক ও আধ্যাত্মিক জগৎ পৃথক। এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান ও মার্ক্সীয় দর্শন কিভাবে দ্বৈতবাদকে বিচার বিশ্লেষণ করে। বিজ্ঞান ও মার্ক্সবাদ অনুযায়ী দ্বৈতবাদকে বস্তুবাদ ও ভাববাদের বাইরে তৃতীয় কোনো দার্শনিক মত বলা যায় না, কারণ গুরুত্বপূর্ণ সমস্যাগুলি বিচার করার সময় দ্বৈতবাদ নির্ভর করে হয় বস্তুবাদের উপর, না হয় ভাববাদের উপরে। দ্বৈতবাদ বস্তুবাদকে বর্জন করার প্রকাশ্য ভাব দেখানোর সাথে সাথে বস্তুবাদকে চোরা পথে নিয়ে আসার সংগোপন প্রচেষ্টা চালায়। বিজ্ঞান ও মার্ক্সীয় দর্শন অনুযায়ী বস্তু ও চেতনার মধ্যে দ্বান্দ্বিক সম্পর্ক আছে, কিন্তু তারা দুটি স্বাধীন জগৎ নয়। বস্তুগত বাস্তব জগতের উচ্চতর বিকাশের ফল হচ্ছে চেতনা। চেতনা আবার সেই বাস্তব জগতের উপর ক্রিয়া করার মাধ্যমে তাকে পরিবর্তন করে। যেমন একজন শ্রমিকের অর্থনৈতিক অবস্থা বা বস্তুগত শর্ত তার রাজনৈতিক চেতনা সৃষ্টি করে, আবার সেই রাজনৈতিক চেতনা সংগঠন গড়ে তুলে সমাজ পরিবর্তনও করতে পারে। এখন দেখতে হবে অদ্বৈতবাদ বা মনিজম কি। সাধারণভাবে অদ্বৈতবাদ বা একত্ববাদ বা মনিজম বলতে এমন একটি দার্শনিক মতকে বোঝায় যা মনে করে বাস্তবতার মূল ভিত্তি একটাই, অর্থাৎ জগৎ, প্রকৃতি, মন, চেতনা সব কিছুর পেছনে শেষ পর্যন্ত একটি মৌলিক সত্তা বা নীতি কাজ করে। অদ্বৈতবাদ প্রধানত তিন প্রকার: বস্তুবাদী অদ্বৈতবাদ, ভাববাদী অদ্বৈতবাদ এবং নিরপেক্ষ অদ্বৈতবাদ। আসুন একে একে বস্তুবাদী, ভাববাদী ও নিরপেক্ষ অদ্বৈতবাদ সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই দেখি বস্তুবাদী অদ্বৈতবাদ কি। বস্তুবাদী অদ্বৈতবাদ মনে করে সব কিছুর ভিত্তি বস্তু।
চেতনা বা মন বস্তুর বিকাশের ফল। যদি কেউ বলেন পুরো মহাবিশ্বের সব কিছু শেষ পর্যন্ত বস্তুর বিভিন্ন রূপ, তাহলে এটি হবে অদ্বৈতবাদ, কিন্তু তা হবে বস্তুবাদী অদ্বৈতবাদ। এবার দেখা যাক ভাববাদী অদ্বৈতবাদ কি। ভাববাদী অদ্বৈতবাদের মতে সব কিছুর ভিত্তি চেতনা, ধারণা বা আত্মা। বস্তু জগৎ চেতনার প্রকাশ মাত্র। যদি কেউ বলেন সব কিছু মূলত চেতনার প্রকাশ, তাহলে এটি হবে অদ্বৈতবাদ, কিন্তু তা হবে ভাববাদী অদ্বৈতবাদ। তাহলে নিরপেক্ষ অদ্বৈতবাদ কি? নিরপেক্ষ অদ্বৈতবাদ অনুযায়ী চৈতন্য ও বস্তু উভয়ই আরও গভীর কোনো একক মৌলিক সত্তার ভিন্ন প্রকাশ। এটি ঐতিহাসিকভাবে অদ্বৈতবাদের একটি গুরুত্বপূর্ণ রূপ। যদি কেউ উপস্থাপন করেন প্রকৃতি ও ঈশ্বর একই মৌলিক বাস্তবতার ভিন্ন নাম, এটিও হবে অদ্বৈতবাদ, কিন্তু তা হবে নিরপেক্ষ অদ্বৈতবাদ। প্রকৃতপক্ষে এটা ভাববাদেরই একটি রূপ। এখন বড় প্রশ্ন হচ্ছে, মার্ক্সবাদ অদ্বৈতবাদকে কিভাবে দেখে? মার্ক্সবাদ অদ্বৈতবাদ বা মনিজমকে সরাসরি একরকমভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করে না, বরং প্রশ্ন তোলে এটা কোন ধরনের অদ্বৈতবাদ, কারণ সব অদ্বৈতবাদ একই রকম নয়। মার্ক্সবাদ অদ্বৈতবাদকে দুইভাবে বিশ্লেষণ করে। প্রথমে দেখা যাক মার্ক্সবাদ ভাববাদী অদ্বৈতবাদকে কিভাবে দেখে। ভাববাদী অদ্বৈতবাদে চেতনা, আত্মা, ঈশ্বর বা পরম ধারণাকে মৌলিক বাস্তবতা ধরা হয়। বস্তু জগৎকে তার প্রকাশ বা ফল হিসেবে দেখা হয়। যেমন হেগেলের দর্শনে পরম ভাব বা অ্যাবসোলিউট আইডিয়া হচ্ছে মূল বাস্তবতা। ভারতীয় দর্শনের কিছু ধারায় ব্রহ্মকে একমাত্র সত্য ধরা হয়। মার্ক্সবাদ মনে করে এসব ক্ষেত্রে বাস্তব বস্তুগত জীবনকে উল্টে দেখা হয়েছে। মানুষের সামাজিক অস্তিত্ব ও বস্তুগত উৎপাদন সম্পর্কের বদলে চিন্তা বা চেতনাকে মূল ধরা হয়েছে। তাহলে মার্ক্সবাদ বস্তুবাদী অদ্বৈতবাদকে কিভাবে বিচার করে? বস্তুবাদী অদ্বৈতবাদে বস্তু বা পদার্থকে মৌলিক বাস্তবতা এবং চেতনাকে বস্তু জগতেরই একটি উচ্চতর বিকাশ হিসেবে ধরা হয়। মার্ক্সবাদ এই ধরনের অদ্বৈতবাদকে গ্রহণ করে, তবে যান্ত্রিকভাবে নয়। কারণ মার্ক্সবাদের মতে বস্তু ও চেতনার সম্পর্ক যান্ত্রিক নয়, বরং দাম্ভিক। জগৎ মূলত বস্তুগত। বস্তুর বাইরে চেতনার স্বাধীন কোনো অস্তিত্ব নেই। আবার মানুষের চিন্তা, ধারণা ও চেতনা বস্তুগত জগতের সামাজিক ও ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠলেও চেতনা আবার বস্তু জগৎকে পরিবর্তন করতে ভূমিকা রাখে। সুতরাং মার্ক্সবাদ অদ্বৈতবাদকে গ্রহণ করে, কিন্তু সেটি স্থূল বা যান্ত্রিক বস্তুবাদ নয়। মার্ক্সবাদ সুসংগত দ্বান্দ্বিক বস্তুবাদী অদ্বৈতবাদকে গ্রহণ করে, ভাববাদী অদ্বৈতবাদকে প্রত্যাখ্যান করে। এখন প্রশ্ন আসে, তাহলে কি একমাত্র সুসংগত বস্তুবাদী অবস্থানে থেকেই সুসংগত অদ্বৈতবাদী হওয়া যায়? হ্যাঁ, একমাত্র সুসংগত বস্তুবাদী অবস্থানে থেকেই সুসংগত অদ্বৈতবাদী হওয়া যায়। আর অদ্বৈতবাদের সর্বোচ্চ ও একমাত্র সুসংগত রূপ হল দ্বান্দ্বিক বস্তুবাদ। আগামী আলোচনায় পরিবর্তনের তত্ত্ব ও পদ্ধতি হিসেবে মার্ক্সীয় দর্শনের আত্মপ্রকাশ নিয়ে কথা বলবো। আশা রাখি মার্ক্সীয় দর্শন দ্বান্দ্বিক বস্তুবাদের এই ধারাবাহিক অনলাইন প্রশিক্ষণ ও পাঠ প্রক্রিয়ায় আমাদের সাথেই থাকবেন।